দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। টেলিকম খাতে সংস্কারের তোড়জোড়, খসড়া নীতিমালায় উপেক্ষিত অংশীজনদের মতামত, বাড়তি সুবিধা পাবেন বিদেশি অপারেটররা। অন্তর্বর্তী সরকারের কাজে ভাটা পড়েছে, রিফর্ম ওয়াচের অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয়ের প্রশ্ন, বলা হচ্ছে না পিছিয়ে পড়া মানুষের কথা। 3 মাস পর সুন্দরবনে শুরু হচ্ছে পর্যটন মৌসুম, প্রাণ প্রকৃতিতে সজীবতা, পর্যটকদের সাড়া পাওয়ায় খুশি ব্যবসায়ীরা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। টেলিকম খাতের চলমান পলিসিতে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের বিষয়টি প্রাধান্য পায়। তবে নতুন টেলিকম পলিসিতে এসব বিষয় অনেকটাই উপেক্ষিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযোগ উঠেছে বিদেশি অপারেটররা বাড়তি সুবিধা পাবে, পাশাপাশি ধাক্কা লাগতে পারে রাজস্ব আয়েও। টেলিকম খাতের নতুন লাইসেন্স কাঠামোতে 3টি স্তর রেখে সরলীকরণ করার প্রস্তাব করা হয়েছে। সেখানে মোবাইল অপারেটরদের সামনে এন্টারপ্রাইজ বা প্রতিষ্ঠান পর্যায়ে ফিক্সড ব্রডব্যান্ড সেবা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ফলে দেশীয় বিনিয়োগের আইএসপি প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকিতে পড়বে এমন অভিমত খাত সংশ্লিষ্টদের। অন্যদিকে মোবাইল অপারেটররা প্রায় পুরোপুরি বিকল্প ট্রান্সমিশন সেবাদাতা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে। ফলে বিদ্যমান দেশি এনটিটিএন প্রতিষ্ঠানগুলোর সামনেও ব্যবসার সুযোগ সীমিত হয়ে পড়বে। আইএসপিদের ইনভেস্টমেন্ট বলি, এনটিটিএনদের ইনভেস্টমেন্ট বলি, অথবা আরও 15-16 বছর আগের থেকে যে গেটওয়েগুলোতে যে ইনভেস্টমেন্টগুলো হয়েছে, এগুলো গভর্নমেন্টের পুরনো যে পলিসি ছিল আইএলডিটিএস, সেটার উপরে বেস করে লোকাল কিছু ইনভেস্টমেন্ট অ্যাপ্রিসিয়েট করেছে। এখন অনেক জব ক্রিয়েশনও হয়েছে এখানে। আমার ধারণা সেটাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তুলবে আপনার এই নতুন পলিসি। এই নীতিমালায় আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্স, নিক্স ক্যাটাগরি তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো দেশি বিনিয়োগের প্রতিষ্ঠান ছিল। অন্যদিকে এসব খাত থেকে অর্জিত সরকারের বিপুল রাজস্ব আয়েও ধাক্কা লাগবে। একটা নতুন পলিসি সরকার তৈরি করতেই পারে, কিন্তু তার আগে আপনি কোনো পলিসি দিয়ে আগের লাইসেন্সের যে মেয়াদ আছে সেটাকে আপনি কিভাবে সেই তো লাইসেন্সগুলোকে তো আপনি অকার্যকর করতে পারেন না। এখানে কেন এত তড়িঘড়ি, কারো স্বার্থে কিনা, এটা আমার মনে প্রশ্ন জাগে। আমার শুরু থেকে কেন জানি মনে হয়েছে পলিসিটা আমাদের স্থানীয় যারা আমাদের লোকাল এন্টারপ্রেনার্স যারা আছে এদের সাথে একটা বৈষম্যর পলিসি। আইটিইউ এবং জেএসএম সহ বৈশ্বিক সংস্থার সুপারিশে টেলিযোগাযোগ খাতের লাইসেন্সিংয়ে পরিবর্তন আনার কথা জানান প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী। এই টেলিকম পলিসিটা এটা আসলে আমাদের ইনিশিয়েটিভ না, এই ইনিশিয়েটিভ ছিল আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা আইটিইউর ইনিশিয়েটিভ। বাংলাদেশের টেলিযোগাযোগের যে লাইসেন্স ব্যবস্থা, এই লাইসেন্স ব্যবস্থা সেকালে বিশ্বের কোথাও এ ধরনের হায়ারার্কিক্যাল লাইসেন্স ব্যবস্থা নেই। তারা এই ধরনের বহু স্তরের লাইসেন্স ব্যবস্থা বাদ দিয়ে ইউনিফাইড লাইসেন্সের কথা বলেছিল। নতুন টেলিকম পলিসি পরবর্তী রাজনৈতিক সরকারের আমলে বিদ্যমান থাকা নিয়েও সংশয় আছেন বিনিয়োগকারীরা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী চেতনা তৈরি হয়েছিল, তা ধরে রাখার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, সরকারের সাথে যে উৎসাহ নিয়ে নাগরিক সমাজ কাজ শুরু করেছিল তাতে এখন ভাটা পড়েছে। রিফর্ম ওয়াচের সংলাপে তিনি আরও বলেন, পিছিয়ে পড়া মানুষের কথা তেমন বলা হচ্ছে না। প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে? যেসব সংস্কারের প্রস্তাব বিভিন্ন কমিশন ও কমিটি দিয়েছিল সেগুলো নিয়ে আর কাজ হচ্ছে না। আলোচকরা সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান। ধন্যবাদ জানাতে জন্য যেটা প্রয়োজন করে সেটা শুধু কারিগরি জ্ঞানে মিলিয়ে এটাতে হয় না। বাংলাদেশের উপর দিয়ে এই মুহূর্তে একটি ঝড় বয়ে যাচ্ছে। এই ঝড়ের আঘাত আমাদের অর্থনীতি, রাজনীতি, সাংস্কৃতিক জীবন, সামাজিক জীবন সর্বক্ষেত্রে এটি অনুভূত হচ্ছে। ঝড় যখন আসে তখন মানুষ কি করার চেষ্টা করে? মানুষ তার সবচেয়ে বড় সম্পদগুলোকে রক্ষা করার চেষ্টা করে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো আমার দৃষ্টিতে যে জুলাই অভ্যুত্থানের ভিতর দিয়ে
আমরা যে বৈষম্য বিরোধী চেতনা পেয়েছি এইটাকে রক্ষা করার বিষয় আমার মনে হয় সবচেয়ে বড় সম্পদ এই মুহূর্তে। দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর আজ খুলছে সুন্দরবনের দ্বার। শুরু হচ্ছে পর্যটন মৌসুম, তাই প্রস্তুত হচ্ছেন ট্যুর অপারেটররা। আগামী 1 সপ্তাহের মধ্যে অন্তত 15টি জাহাজ খুলনা থেকে পর্যটকদের নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথম থেকেই পর্যটকদের সাড়া পাওয়ায় খুশি ট্যুর অপারেটররা। তবে সুন্দরবনের জীববৈচিত্র্যের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়টি জোর দিচ্ছে বন বিভাগ। খুলনার ভৈরব নদীতে নোঙর করে দাঁড়িয়ে আছে দ্য ওয়েভ, দ্য সানওয়ে, আলাস্কা, আরাল সি এর মতো বিলাসবহুল পর্যটকবাহী জাহাজ। কোনো জাহাজ পুরোপুরি প্রস্তুত পর্যটক নিয়ে সুন্দরবনে প্রবেশের জন্য, আবার কোনোটিতে চলছে শেষ মুহূর্তের রং ও ধোয়া মোছার কাজ। এর মধ্যে গতকাল রোববার রাতে ও আজ সোমবার সকালে সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে গেছে কয়েকটি জাহাজ। 4 সেপ্টেম্বর ছেড়ে যাবে আরও অন্তত 10টি। সুন্দরবন ভ্রমণের জন্য গতকালই বিভিন্ন এলাকা থেকে খুলনায় আসেন পর্যটকরা। সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য উন্মুখ হয়েছিলেন তারা। বাগমামার বাড়ি যাচ্ছি আমরা, ওখানে বিভিন্ন ধরনের আমাদের পশু পাখি রয়েছে, তাদেরকে দেখব। সুন্দরবনের ভিতরে যাব, হয়তো আরো ভালো লাগবে। ওনাদের যা বলে তো তার থেকে ভালোই মনে হচ্ছে এখন। মৌসুমের শুরুতেই পর্যটকদের এমন সাড়া পাওয়ায় খুশি ট্যুর অপারেটররা। তারা বলছেন পরিবেশ সুরক্ষা ও পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই ট্যুর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিগত বছরগুলোতে আমি যেটা দেখেছি, সেপ্টেম্বর মাসে গেস্টের প্রেশার একটু কম থাকে, বাট এই বছর আমরা আশা করছি আল্লাহর রহমতে আমরা সেপ্টেম্বর থেকে খুব ভালো গেস্টের সাড়া পাবো। কোনো ময়লা আবর্জনা নদীতে না ফেলে এবং সুন্দরবনকে তারা যেন নষ্ট না করে, এর জন্য আমরা সবাই সেইভাবে সচেতন এবং সেইভাবে সমস্ত গেস্টদেরকেই আমরা অবগতি করছি। প্রত্যেকটা স্পটে যে সব জায়গায় নামি, এখানে হচ্ছিল ফরেস্টের অফিস থাকে, এই কারণে ডাকাত আতঙ্কিত না হওয়ার জন্য গেস্টকে বিশেষভাবে অনুরোধ করব। সুন্দরবন ভ্রমণের মাধ্যমে পর্যটকরা পরিবেশ সম্পর্কে অনেক কিছু শিখতে পারেন। পর্যটক নিয়ে সুন্দরবন ভ্রমণে পরিবেশ সুরক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন টুয়ার্সের এই নেতা। লক্ষ লক্ষ মানুষকে কিন্তু আমরা পরিবেশ প্রেমী হিসেবে গড়ে তুলতে পারি আমাদের এই 3 দিনের অ্যাক্টিভিটিসের মধ্যে, যদি আমরা সেই শিডিউলে আমরা যদি সেই কারিকুলামগুলো রাখি, যেটা এবার আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি এবং গাইডদেরকে আমরা সেভাবে নির্দেশনা এবং ট্রেন করছি। পর্যটন স্পটগুলোতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের এই কর্মকর্তা। আমরা পর্যটন স্পটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, বিশেষ নজর দিচ্ছি এখন ওয়ান টাইম প্লাস্টিকের বিষয়ে। ওয়ান টাইম প্লাস্টিকটা হলো কি আপনার পানির বোতল যেটা আছে, বিস্কিটের প্যাকেট আছে, চিপসের প্যাকেট আছে, এগুলো নিয়ে আমরা খুবই আপনার নির্দেশনা যেটা পেয়েছি যে সুন্দরবনের ভিতরে এগুলো নিয়ে আমরা প্রবেশ করতে দিব না। খুলনা, সাতক্ষীরা ও মোংলা থেকে সুন্দরবন ভ্রমণের জন্য 63টি জাহাজ ও 146টি ট্যুর অপারেটর রয়েছে। গত বছর 2,30,000-এর মতো পর্যটক সুন্দরবন ভ্রমণ করেছিলেন। এর মধ্যে 59,000-এর মতো পর্যটক ট্যুর অপারেটরদের 3 দিনের প্যাকেজে, আর বাকিরা গেছেন একদিনে সুন্দরবন ঘুরে আসা যায় এমন স্থানে। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। এ বিষয়ে আরো জানবো, সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, নতুন পর্যটন মৌসুমের প্রথম দিনে পর্যটকদের আনাগোনা কেমন দেখছেন? ট্যুর অপারেটররা কি বলছেন? রাব্বি, আমরা সকাল থেকেই রয়েছি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের এলাকায়। দীর্ঘ 3 মাস পর সুন্দরবনের যে পর্যটন এলাকা এবং বনজীবীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আমাদের সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবন অভ্যন্তরে কলাগাছিয়া এবং দুবেকি দুটি ইকো ট্যুরিজম সেন্টার রয়েছে মূলত। তো সেখানে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন বিভাগের পক্ষ থেকে এবং পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা কিন্তু খুব বেশি পর্যটকদের আনাগোনা এই রেঞ্জে এখনো দেখতে পাইনি। মূলত এই যে নীলডুবুর খেয়াঘাট এলাকা, এখান থেকেই পর্যটকরা সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করেন। আমাদের সঙ্গে রয়েছেন একজন ট্যুর গাইড। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে সুন্দরবনে যে সকল পর্যটকরা প্রবেশ করেন তারা মূলত যে বনের নিয়ম নীতিমালা রয়েছে সেটা কতটা মেনে চলেন?
সব পর্যটক আসলে এই বিষয়ে অবগত না, যার জন্য আমরা প্রত্যেকটা বোর্ডে একজন করে ট্যুর গাইড দিয়ে রাখি, যাদের দিক নির্দেশনায় এই যারা ট্যুরে আসে তারা চলতে পারে। যেমন প্লাস্টিক পণ্য, এগুলো এই যে প্লেট, গ্লাস, তারপরে এই যে চিপস, এগুলোর জন্য আমাদের ডাস্টবিন আছে, সেগুলো ডাস্টবিনে ফেলার কথা। তারপরে পশু পাখি দেখলে এই যে ধরেন জোরে চিৎকার করা, এগুলো থেকে বিরত থাকা, এগুলো আমাদের যে গাইড থাকে এই গাইডই তাকে সব কিছুই বুঝিয়ে দেয়। তো রাব্বি, শুনছিলেন যে বন বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ধীরে ধীরে হয়তো পর্যটকের যে সমাগম সেটি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বাড়বে। রাব্বি। আকরাম, আপনাকে ধন্যবাদ। বিদেশি ফলের চাষাবাদ হচ্ছে পাহাড়ে, বিশেষ করে খাগড়াছড়িতে পতিত ও অনাবাদী জমিতে শোভা পাচ্ছে কয়েক জাতের রামবুটান ফল। বিদেশে দেখার পর শখের বশে পাহাড়ে চাষ করে সফল হয়েছেন এক চিকিৎসক। এখন বাণিজ্যিকভাবে চাষাবাদের স্বপ্ন দেখছেন তিনি। দেশের অন্যতম ফল উৎপাদনের উর্বর ভূমি পার্বত্য অঞ্চল, বন জঙ্গলে ঘেরা পরিত্যক্ত অনাবাদী জমি এবং পতিত পাহাড়ি টিলায়ও শোভা পাচ্ছে দেশি বিদেশি নানা জাতের ফলের বাগান। এর মধ্যে নতুন করে কৃষিতে বৈচিত্র্য এসেছে রামবুটান চাষে। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিহার টিলায় বাড়ির পাশে পতিত জমিতে রামবুটান ফল চাষ করে সাফল্য পেয়েছেন চিকিৎসক আকে ইপ্রু চৌধুরী। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া ও থাইল্যান্ডে এই ফল দেখে উদ্বুদ্ধ হন তিনি। শখের বসেই কিন্তু আমি ওইসব দেশ থেকে যখন আমি গিয়েছি, ওখানে আমি কথা বলে চারাগুলো আনার ব্যবস্থা করি। 4 বছরের মাথায় 220টি গাছের মধ্যে প্রায় 180টি গাছে ফল এসেছে। কৃষি অফিসের সহায়তা পেলে বাণিজ্যিক চাষাবাদে আগ্রহী তিনি। বেকার যুবকদেরও স্বাবলম্বী করতে চান। ওনাদেরকে দিয়েও আমি এটা শেষ করতে পারবো না, তো বিধা আমি চিন্তা করছি যে এটা আসলে বাণিজ্যিকভাবে করা যায় কিনা। বিদেশি ফলের এই বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসেন অনেক দর্শনার্থী। প্রাকৃতিকভাবে আমরা দেখার জন্য অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। প্রায় 220টা গাছ আছে, 180টার মধ্যে ফলন এসেছে, ভালো ফলন এসেছে। ভেরিয়েন্ট অনেক আছে। এটা উনি বললো যে 5টা দেশে 7টা ভেরিয়েন্ট ওনার এখানে। আমি ওইখানে গিয়ে আমার এই রামবুটান আমার ইচ্ছা চাষ করার, বাগান করা। এ ধরনের ফল চাষ বাড়লে আমদানি নির্ভরতা কমবে এবং এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলছেন এই কর্মকর্তা। এই চাষটা খুব একটা লিচুর চেয়ে আলাদা নয়, লিচুর মতো করে চাষ করে তারা এখানে রামবুটানের বাগান করে লাভবান হতে পারেন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক ও সামাজিক সমাবেশ ফোবানা সম্মেলনে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। 3 দিনব্যাপী এই আয়োজনে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং বাংলাদেশের কূটনীতিকরা। সম্মেলনের পুরোটা সময় জুড়ে ছিল চোখ ধাঁধানো সাংস্কৃতিক আয়োজন। ফোবানার 39তম আসর শুরু হয় শুক্রবার। 3 দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় আটলান্টার একটি কনভেনশন সেন্টারে। উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আসা হাজারো প্রবাসীর পদচারণায় পুরো অনুষ্ঠানের স্থল পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। মার্কিন রাজনীতিবিদদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট গভর্নর অব জর্জিয়া বার্ড জোন্স, জর্জিয়ার সিনেটর শেখ আব্দুর রহমান, নাবিলা ইসলাম, শেলি হেরাল ও জস ম্যাকলেইন। অন্যদিকে বাংলাদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স সালাউদ্দিন মাহমুদ, কনসুল জেনারেল অব বাংলাদেশ মাইমি সেহেলি সাবরিন। এর পাশাপাশি বক্তব্য রাখেন ফোবানার এবারের আয়োজনের কনভেনর নাহিদুল খান সাহেল, সেক্রেটারি জেনারেল আবির আলমগীর সহ আয়োজকদের অনেকেই। এবারের সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের নিয়ে বিজনেস নেটওয়ার্কিং সেমিনার। সেখানে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদেরকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আহ্বান জানান বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। Your remittances have sustained families and stabilized our economy back home. Your philanthropy has built schools, clinics, community centers.
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জনপ্রিয় শিল্পী, সাংবাদিক এবং লেখকরাও। বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল আলোচনা সভা, সাহিত্য আসর, প্রবাসীদের জীবনধারা ও নতুন প্রজন্মের সমস্যাবলী নিয়ে সেমিনার। এছাড়া নাটক, লোকসঙ্গীত, আধুনিক গান, ফ্যাশন শো এবং শিশু কিশোরদের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, রাজধানীর লেকশোর হোটেলে চলছে রিফর্ম ওয়াচের সংলাপ। এই মুহূর্তে চলছে প্রশ্নোত্তর পর্ব, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের অন্যতম স্বাস্থ্য বিশেষজ্ঞ ফারুক ভাই, ওইখানে মাইক্রোফোন দিন। আমরা তো বহুদিন যাবত স্বাস্থ্যের কথা বলছি এবং স্বাস্থ্যে একটা হেলথ ওয়াচও আছে, এটা প্রায় 20 বছর বয়স হয়েছে। ফারুক ভাই, আপনি খেয়াল করেন, আমরা বলেছি নেটওয়ার্ক অফ দি নেটওয়ার্ক। সো যেই সমস্ত হেলথ ওয়াচ, এডুকেশন ওয়াচ অন্যান্য আছে, আমরা সবাইকে একত্রিত করার চেষ্টা করতেছি। সেখানকার যে অভিজ্ঞতা আমরা পেয়েছি গত 20 বছর কাছে, গতকালকে একটা মিটিং ছিল, নেটওয়ার্কের মাধ্যমে যেসব রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টের মাধ্যমে অনেকগুলা 10টার মতো আমরা রিপোর্ট বের করেছি। রণকাম আমাদের কনভেনার হেলথ ওয়াচের, কিন্তু আমার মনে হয় যখন এটা বাস্তবায়নের জায়গাটা আসে, যেটা আজকেও কথা উঠে এসেছে যে টেকনিক্যাল পেপার অনেক লিখতে পারি, কিন্তু বাস্তবায়ন করতে হলে যে উদ্যোগটা দরকার, যে এনার্জি দরকার, সেটা হচ্ছে যে সরকারের সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত হয়ে গিয়ে তাদেরকে আমি চাপ না দিয়ে তাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজটা করতে পারি। ওই জায়গাটা আমাদের মনে হচ্ছে বড় দুর্বলতা ছিল। ফারুক ভাই, এই সরকারের সাথে তো আমরা এইটাই চেষ্টা করেছিলাম, সম্পৃক্ত হয়ে কাজ করা। আবার করতে হবে, কন্টিনিউয়াসলি করতে হবে, আপনার তো পিছিয়ে যাওয়া চলবে না। তখন আপনি যে রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করবেন, সিভিল সোসাইটি আলাদা প্ল্যাটফর্ম হবে, এঙ্গেজমেন্টের মাধ্যমেই আপনাকে কিন্তু আগাতে হবে, এবং রাতারাতি তো উন্নয়ন হবে না, আপনি ইনক্রিমেন্টাল চেঞ্জের মাধ্যমে যেতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি আগাই। এই যারা রাজধানী লেকশোর হোটেলে চলছে রিফর্ম ওয়াচের সংলাপ, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।